সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতের কুয়াশা চাদরে ঢাকা প্রকৃতির মাঝে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভি স্বাস্থ্য বিষয়ক সরাসরি সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, আমাদের প্রতি সপ্তাহের সাপ্তাহিক আয়োজনে আমরা এক একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করে থাকি, আপনারা জানেন। দর্শক, এর ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আমাদের শরীরের একটি অপরিহার্য অঙ্গের রোগ নিয়ে। দর্শক, মানুষ তথা যে কোনো প্রাণী মহান আল্লাহর অপরূপ সৃষ্টি। সেই সৃষ্টির মাঝে অবিশ্বাস্য এক সুন্দর সৃষ্টি হচ্ছে চোখ। দর্শক, চোখ মানুষের এতটাই গুরুত্বপূর্ণ যে পুরো শরীরের সমস্ত অঙ্গগুলো সচল থাকা সত্ত্বেও একজন মানুষের চোখের দৃষ্টিহীনতার কারণে তার জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে। কার্যক্ষমতা মানুষ হারিয়ে ফেলেন এবং প্রকারান্তরে মানুষ অন্যের কাছে বোঝা হয়ে যান। তাই দর্শক, চোখ অতীব জরুরি। আজকে আমরা কথা বলবো চোখের একটি খুবই কমন রোগ নিয়ে, তা হচ্ছে ক্যাটারেক্ট বা চোখে ছানি পড়া। দর্শক, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ সার্জন। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ ঢাকা এর চক্ষুরোগ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান এবং যিনি মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছেন, আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন আমাদের শিক্ষাগুরু অধ্যাপক ডাক্তার শরীফুল ইসলাম ভূঁইয়া স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ আপনাকে এবং এই মাধ্যমে প্যানভিশনের সকল দর্শক শ্রোতাবৃন্দকে। জি, আমাদের আজকের অতিথি সম্মানিত অধ্যাপক ডাক্তার শরীফুল ইসলাম ভূঁইয়া স্যার, যিনি মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আমরা স্যার আজকে আপনার সাথে কথা বলবো চোখের যে খুবই কমন একটি সমস্যা, আমাদের অনেকেরই পরিবারের সদস্যরা বা বয়োবৃদ্ধ মানুষেরা যেটার অভিজ্ঞতার মধ্য দিয়ে যান, সেটি হচ্ছে ক্যাটারেক্ট বা চোখে ছানি পড়া। তো স্যার, এটা বিষয়ে কথা বলতে গিয়ে আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে চোখে ছানি পড়ার নিশ্চয়ই অনেক রোগ আপনারা অনেক রোগী আপনারা নিশ্চয়ই দেখে থাকেন। এই চোখে ছানি পড়া বলতে আসলে কি বোঝায়? জি, আসলে চোখের ছানি পড়া এটাকে বোঝানোর আগে চোখের একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া দরকার। সবার আগে আমি বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কালিমে সূরা আল বালাদে একটা আয়াত উল্লেখ করেছেন, আল্লাম নাজা আল্লাহুল আইনাইনে, আমি কি তোমাদের জন্যে বিস্ময়কর দুটি চোখ সৃষ্টি করি নাই। আমি কথাটা এই জন্য বললাম যে আমরা যে দেখি, কীভাবে দেখি, আসলে আমরা যখন কোনো বস্তুকে যখন দেখতে চাই তখন সেই বস্তু থেকে মিলিয়ন মিলিয়ন রশ্মি চোখে পড়ে, চোখে তখন রেটিনাতে তার একটা ইমেজ তৈরি হয়। এবং মজার ব্যাপার হলো ইমেজটা তৈরি হয় কিন্তু উল্টো, ইনভার্টেড। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলমের অপার কৃপায় মানব মস্তিষ্ক এটাকে সোজা বা সহজ করে দিচ্ছেন, তখন আমরা ওই বস্তুকে আমরা দেখতে পাই। এখন তাহলে দেখার জন্যে এই যে চোখে রেটিনা থেকে শুরু করে ওই লক্ষ্যবস্তু পর্যন্ত বিভিন্ন জায়গাতে যদি কোথাও কোনো অস্পষ্টতা কিংবা বাধার দাঁড়ায়, তখনই মানুষের দেখতে পারে না। এরকম একটা বাধার নাম হলো চোখের লেন্স। চোখের ভিতরে যে কটা অর্গান আছে, অংশ আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো চোখের লেন্স। সে এই লেন্স বলেন বা আয়না বলেন, যাই বলেন, সেটাকে যদি কখনো বাধাগ্রস্ত হয়, কীভাবে বাধাগ্রস্ত হয়, ওখানে ওই জায়গাটা সাধারণত স্বচ্ছ থাকে, ট্রান্সপারেন্ট থাকে, পানির মতো স্বচ্ছ। কিন্তু যদি কোনো কারণে এটা যে অপেক হয়ে যায়, মেঘলা হয়ে যায়, তখন সে ঝাপসা দেখে। এবং এটাকে আমরা বলছি চোখের ছানি পড়া। চোখের ছানি পড়া তো কাদের হতে পারে, বা এটা তো যে কোনো বয়সেরই হতে পারে কিনা, বা কিরকম সংখ্যক রোগী আপনারা পেয়ে থাকেন? আসলে এই চোখের ছানি পড়াকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, মূলত ছানি পড়া মেজরিটি যে পোর্শনটা আমাদের কাছে আসে সেটা হলো, কিংবা ছানি হয়, সেটা হলো বয়স্কজনিত কারণে। আমি যেমন আমার রুগীদেরকে বা ক্লাসে আমি যেমন বলি, যেমন সব কিছু যখন বয়স বাড়ে পেকে যায়, চুল, মানুষের বয়স বাড়লে তার চুল পাকে, গায়ের চামড়া কুচকে যায়, এরকমভাবে চোখের ভিতরে যে লেন্সটা আছে সেটা পেকে যায়। এই মূলত এটাই হলো ছানি। তাহলে বোঝা যাচ্ছে কি, তার এজিং প্রসেস কিংবা বার্ধক্যজনিত কারণটাই হলো তার মেইন কারণ। তার মানে এটাকে আমরা সরাসরি ওই লেভেলটাকে তখন আমরা ডিজিজ বলি না, এটা বলতে পারি এটা একটা বার্ধক্যজনিত উপসর্গ।
এছাড়া আরও অন্যান্য অনেক কারণ আছে, সেগুলো হল প্যাথোলজিক্যাল কারণ। যেমন মনে করেন কোন আঘাত লাগলো, ওখান থেকে ছানি পড়তে পারে। তারপর আল্ট্রাভায়োলেট রের উনি বেশি কন্ট্যাক্টে আসতেন বেশিক্ষণ, ছানি পড়তে পারে। কিংবা উনি যদি বিশেষ কোনো কারণে উনি কিছু ওষুধ যদি সেবন করেন, যেমন আমরা জানি স্টেরয়েড, এই ড্রাগটা আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি মেডিকেল সায়েন্সে, এটা অতিরিক্ত ব্যবহার করে তখন তোকে ছানি পড়তে পারে। এছাড়া বংশগত একটা বিষয় আছে। পাশাপাশি আমি আরেকটা বলি, সেটা হলো মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে, তো মায়ের যদি কোনো বিশেষ কোনো অসুখ যদি থাকে, যেমন আমরা বলি টর্চ ইনফেকশন একটা কথা আছে, এরকম আরও কিছু রিলেটেড কিছু ডিজিজের কারণে তখন ওই গর্ভস্থ বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হন, তখন তার সে চোখের ছানি নিয়ে পৃথিবীতে আসে। তার মানে হচ্ছে স্যার আমরা এটাই বুঝলাম যে ছানি পড়া রোগ বা ক্যাটারাক্ট এটা মূলত হচ্ছে বয়স্কদের জন্য, কিন্তু ক্ষেত্র বিশেষে বাচ্চাদের ক্ষেত্রেও ক্যাটারাক্ট জন্ম থেকে শুরু করে একদম শেষ থেকে আসতে পারে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম স্যার। আমরা কমনলি বড়দের ক্ষেত্রে যেটা দেখতে পাই, তো এক্ষেত্রে তো একজন মানুষের আসলে চোখের অপরিহার্যতা। স্যার এই বিষয়টা কি একটু বলবেন কিনা, যে একজন মানুষের আসলে চোখ সচল থাকার বা চোখকে কার্যক্ষম থাকার গুরুত্ব কিরকম, যদি একটু বলতেন। না, এখন আমি দুটো কথা বলি, বাচ্চাদের ছানি আর বয়স্কদের ছানি, এই দুটো হলো আমাদের বেশি সবচেয়ে বেশি অ্যাটেনশনের বিষয়। বাচ্চাদের ছানিটা কেন দরকার? আমরা বলি যে বাচ্চাদের যে বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই এই যে ছানি নিয়ে দুনিয়াতে আসলো, তাকে কিন্তু অপারেশন করা অত্যন্ত জরুরি। কেন? তাহলে কারণ হলো ওই ছানি পড়ার কারণে বাইরের আলোর রে কিন্তু চোখে ঢুকছে না, না ঢুকলে চোখের যে মেকুলা যেটা, সেটা কিন্তু স্টিমুলেটেড হচ্ছে না। এই স্টিমুলেশনটা যদি 7-8 বছর পর যদি না থাকে, এরপরে আপনি হাজার অপারেশন করেন, সে আর চোখে দেখবে না। এই জন্য এটা কিন্তু একবার ইমার্জেন্সি আমরা হিসেবে বলি। এবার আমরা এটা বলি, পারলে পরের দিনই অপারেশন করা হয়, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা ভেরি ইম্পর্টেন্ট। আর বয়স্কদের জন্য ছানিটা, এটা তো আসলে এক একজন এক এক সময় করেন বিভিন্ন। তো আমরা ইন জেনারেল যেটা কথা বলি, একটা মানুষ যখন তার স্বাভাবিক ডেইলি লাইফে যে কাজগুলো করতে উনি হ্যাম্পার্ড বোধ করেন, তখন তাকে সার্জারির জন্য বা কিংবা চোখের চিকিৎসক আমরা জানতে চাচ্ছি, আমরা সার্জারি বা চিকিৎসা নিয়ে আপনার কাছ থেকে জানবো। আমরা এ পর্যায়ে জানতে চাচ্ছি যে একজন মানুষ যিনি তার ছোটবেলায় ভালো ছিলেন, বয়স বৃদ্ধির সাথে সাথে যার ছানি পড়েছে বা পড়া শুরু করেছে, এই প্রেক্ষাপটে বা এই সময়টাতে তিনি কি কি লক্ষণ দেখে বুঝবেন যে তার চোখে ছানি পড়া রোগ হতে যাচ্ছে? জি জি, লক্ষণ আগে আমি একটা স্টেপগুলো বলি। প্রথমে একটা বললাম বংশগত বা কনজেনিটাল ক্যাটারাক্ট, এরপর যদি হয় সেটা ডেভেলপমেন্ট ক্যাটারাক্ট, এরপরে যদি জুভেনাইল ক্যাটারাক্ট, এরপরে সেনাল ক্যাটারাক্ট। আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সিমটমগুলো বিভিন্ন রকম হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেমন এটা মায়ে ভালো বুঝবে, এবং মা দেখবে যে তাকে চোখের যে মনিটা, যেটা মানে মনি বলি, যে সেই জায়গাটা দেখা যাচ্ছে পুরো সাদা হয়ে গেছে। আর আর এমনিতে অন্যান্য বয়সগুলোতে কিংবা বাড়ন্ত বয়সে যখন হয়, তখন সে বলবে যে না, সে চোখে ভালো দেখে না, এবং লক্ষ্য করে তাকাবে যে এই ফ্যামিলি মেম্বারে অন্যদের চোখের মনিটা দেখতে যে এরকম, তাতে একটু অন্যরকম সাদাটে ভাব চলে আসছে, কি মেঘলা মতো মনে হচ্ছে, তখন না বুঝি হয়তো ছানি হয়তো পড়তে পারে, তখন তাকে চোখের চিকিৎসা সরঞ্জাম হওয়াটা একান্ত জরুরি। জি। আর উপসর্গ একটা বলতে পারেন, তার মানে বোঝা গেলো যে মেইন উপসর্গ হলো একটা চোখে সে কম দেখবে, চোখের তার যে দেখাটা হ্যাম্পার্ড হবে এক নম্বর। কিংবা আরেকটা হতে পারে, যেমন সে যখন ড্রাইভিং যদি কেউ করে, সে কিন্তু অন্যরকম এক ধরনের কী বলে একটা রিফ্লেক্স সে চোখের ভিতরে সে ভূত করে, এবং তাকে ডিস্টার্ব করে তার ড্রাইভিং করতে। তাছাড়া হতে পারে চোখের সামনে এক ধরনের মানে যে জিনিস দেখছে, দেখার পাশে এক ধরনের একটা আভার মতো পড়ে, যেটাকে আমরা বলি হেলো বলি। তারপরে কিছু তার সমস্যা থাকতে পারে, যেমন ব্যথাগত, অথবা দেখা গেলো যে হালকা মাথা ব্যথা, হালকা ফোরহেড বা কপাল ব্যথা, কারণ দেখতে পারার জন্য তার এক ধরনের স্ট্রেন সে বোধ করে। এই সিমটমগুলো ইজিলি হতে পারে। মানে বাহ্যিকভাবে রোগী তো নিজে অথবা তার পরিবারের সদস্যরা বুঝতে পারবেন, চোখের সাদা মনিতে যদি সাদা রং বা সাদা এরকম হতে থাকে, তো তারা বুঝতে পারবে। এটা আমরা ফার্স্ট আমাদের মাথায় থাকতে হবে যে এটা ছানি পড়তে পারে, আরো কিছু ডুবে আসছে সেটা হতে পারে। এই জন্য তাকে ইলাবোরেটলি তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এই প্রেক্ষাপটে তো নিশ্চয়ই একজন রোগী আসলে এখানে তো বলার অপেক্ষা রাখে না। একজন কর্মক্ষম মানুষ যখন তার দেখার শক্তি ক্ষীণ হয়ে আসছে বা যিনি ঠিকমতো দেখতে পাচ্ছেন না, স্বাভাবিকভাবে তিনি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার নিজের প্রয়োজনে। তো
এই প্রেক্ষাপটে যখন একজন মানুষ আপনাদের কাছে আসেন তখন এই রোগটা যে ছানি পড়া রোগ এটা নিশ্চিত হন কিভাবে, বা ডায়াগনোসিসের জন্য নিশ্চিতকরণ কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা? এক্স্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ আগে আমাকে ডায়াগনোসিস করতে হবে প্রপারলি, জি স্যার। কারণ তা না হলে কিন্তু আরও অনেক কিছু, যেমন আমি একটু বললাম যে আমরা সানিটা আমরা চিন্তা করি মূলত, কিন্তু আরও কারণ থাকতে পারে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে হয় রেটিনোব্লাস্টোমা, টিউমার হতে পারে, আমাকে ইউনিভার্সিটি করতে হবে, যেটা আলাদা ট্রিটমেন্ট। কিন্তু এখন আমরা মূলত যারা কাজটা করি আগে তার ভীষণটা আমরা চেক করি, তার ভীষণটা কতটুকু ছিল, কতটুকু এখন কতটুকু কমে গেছে। তারপরে আমরা স্থির ল্যাম্প, আমাদের চোখের যন্ত্রপাতি ভিতরে গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট হলো স্থির ল্যাম্প বা মাইক্রোস্কোপ। এটা দিয়ে আমরা কিন্তু চোখের ল্যান্টাল অবস্থা আমরা বুঝতে পারি। তার মানে স্যার এটা হচ্ছে যে আপনাদের যে যন্ত্র বা মেশিন আমরা যেটাই বলি সেটা দিয়ে আপনারা নিশ্চিত হতে পারেন, রোগী দেখে নিশ্চিত হতে পারেন যে এটা একদিকে সিমটম, সাইন এবং ইনস্ট্রুমেন্টাল হেল্প সবকিছু মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে চলে আসি। একজন মানুষ যার চোখে ছানি পড়া রোগ আপনারা নিশ্চিত হন, সেই পরক্ষণে আসলে রোগীর জন্য কি করণীয়? আসলে রোগীর জন্য মূলত করণীয় হলো সারা ওয়ার্ল্ড ওয়াইড সানির ট্রিটমেন্ট হলো সার্জারি। এটা মাথায় রাখতে হবে, আপনি আজকে করেন বা কালকে করেন। আচ্ছা, এখন কথা হলো এই চিকিৎসা নিয়ে কিন্তু আসলে আমাদের সমাজে একরকমের কিছু কুসংস্কার বলেন, কিছুটা মেল চিকিৎসার কিছু আয়োজন এই সমাজে আছে। আমরা তাদেরকে বলি যে আপনি আসলে একজন চিকিৎসক কিংবা একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হন, উনি আপনাকে ভালো সাজেশন দিবেন। কারণ ছানি পড়ার চিকিৎসা সার্জারি বেসিক্যালি আর কোনো কিছুতে হয় না। আমরা অনেক সময় দিই, রোগী যখন আসে দেখা গেলো কিছু আই ড্রপের কথা বলা হয়, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলা কিছুটা মানে 19-20 আসলে তেমন কিছু ইফেক্ট পড়ে না। এটার কোনো সার্জারি করতে হবে। এটার কোনো পর্যায় আছে কিনা, যে প্রাথমিক পর্যায়গুলো আমরা ভাগ করি। যেমন এই যে একসময় বলা হতো মেচুর কথাগুলো বলা হতো, এখন আসলে কিন্তু এগুলো বলা হয় না। এখন আমরা যারা মনে করি যে ওই ব্যক্তি তার অফিসিয়াল এবং তার সামাজিক কাজকর্মের জন্য যখন উনি হ্যাম্পার্ড বোধ করবেন তখন উনি সার্জারি করে ফেলা উচিত। এখন আর মেচুরিটির কথা আমরা অপেক্ষা করি না, কারণ আমরা জানি একজন গ্রামের একজন কৃষক মানুষ, উনার দৃষ্টি অল্পতে উনি বলছে আমি সবই দেখি, কিন্তু এতটুকু দৃষ্টি যদি একজন বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যদি থাকে সে কিন্তু হ্যাম্পার্ড হবে। তো আমরা তাকে বলবো যে না, তোমার জন্য কিন্তু সার্জারি করে ফেলা উচিত, তাড়াতাড়ি দেরি করা উচিত। তার মানে হচ্ছে স্যার রোগী যখন ক্যাটারাক্ট ডায়াগনোসিস হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটার অপারেশন করে ফেলাটাই হচ্ছে তার সমাধান। সেক্ষেত্রে যদি সেটা প্রাথমিক পর্যায়ে থাকে এবং রোগী যদি এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত না থাকেন যে তিনি কিছুদিন পরে করতে চাচ্ছেন, সেটার সুযোগ আছে কিনা? না, সেটার সুযোগ আসলে এই দায়িত্বটা আমরা বলি দায়িত্ব আপনাকে নিতে হবে। আমাদের পরামর্শ আপনারা পড়াশোনা করেন, এখন আপনার সুবিধা অসুবিধা আমি তো আর আসলে আপনাকে সাথে কোনো বেশি সাপোর্ট দিতে পারবো না, কিন্তু এজ আর্লি এজ পসিবল এটা হলো আমাদের মেন রোগীদের প্রতি মেসেজ আমার এটাই থাকে। কারণ হলো কি, কিছু কিছু ক্ষেত্র আছে যেমন আমি যদি প্রপারলি যদি সামনে অপারেশন করা না করি তাহলে এই ক্যাটারাক্ট রিলেটেড কমপ্লিকেশন করে অ্যারেস্ট করবে। ইভেন এমন হতে পারে এই সার্জারি যখন হাইপার মেচিউর যখন হয়ে যায়, সার্জারি উনি করবেন না, তখন দেখা গেলো হঠাৎ করে চোখ তার এত প্রেশার বেড়ে যাবে, তীব্র ব্যথা বেদনা, ইভেন তার ভমিটিং নষ্ট পর্যন্ত চলে আসতে পারে। তখন কিন্তু একদম তখন কিন্তু সার্জারি করা ডিফিকাল্ট হয়ে পড়ে। তার মানে হচ্ছে স্যার প্রাথমিক পর্যায়ে অপারেশন করে ফেললে যেটা খুব সহজেই সমাধান হয়ে যায়, কিন্তু দেরি করার কারণে সেখান থেকে আমি তো জানি না তার এই যে ক্যাটারাক্ট রিলেটেড যে কমপ্লিকেশনগুলো ওনার কখন অ্যারেস্ট করবে, এটা আমাদের জানা। আমরা এই কমপ্লিকেশনগুলো আরেকবার আপনার কাছে শুনবো। আমরা এখন একটু অপারেশন সম্পর্কে একটু ডিটেইলস জানতে চাই, যেহেতু আপনি বলেছেন যে এটার সমাধান হচ্ছে চিকিৎসা একমাত্র সার্জারি। তো স্বাভাবিকভাবেই আমাদের সাধারণ মানুষের সার্জারি নিয়ে একটু ভীতি কাজ করে, সাথে কিছু আর্থসামাজিক ব্যাপার স্যাপারেরও কিছু ব্যাপার আছে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী। তো এর সার্জারির পদ্ধতিটা যদি আমাদেরকে একটু বলতেন, যে আধুনিক চিকিৎসায় ক্যাটারাক্টের কি ধরনের সার্জারি আপনারা করে থাকেন? এটা বলতে হবে যে আমাদের বাংলাদেশের মেডিকেল সেক্টরের একটা বিশাল একটা ডেভেলপমেন্ট ইন দ্য আই ফিল্ড। এখানে বিশ্বমানের যে সার্জারিগুলো এখন আমাদের দেশে হচ্ছে, এখন আগে যে আমাদের কনভেনশনাল যে মেথডগুলো ছিল এখন সেগুলোকে ওভারকাম করে লেটেস্ট যে মেথডগুলো সার্জারি কিন্তু হরদম আমাদের দেশে কিন্তু হচ্ছে। বিশেষ করে আমাদের যারা ইয়ং জেনারেশন তারা এবার যথেষ্ট তারা এক্সপার্ট, এটা আমাদের আশার আলো। এবং এই সার্জারিগুলো করতে গিয়ে বেসিক্যালি তাকে হসপিটালে স্টে করতে হয় না, ইভেন অনেক ক্ষেত্রে অ্যানেস্থেসিয়াও মানে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া লাগে না, তোমার সার্ফিস মানে কয়েক ফুটা ড্রপ দিয়ে কিন্তু সার্জারি করে ফেলতে পারি। এতে রুগী কিন্তু কোনো ব্যান্ডেজ লাগে না, কোনো সেলাই লাগে না, হসপিটালে থাকা লাগে না, যার ফলে সঙ্গত কারণে তার কমপ্লিকেশনেরও সম্ভাবনা অনেক কম। ভেরি ইজিলি উনি কিন্তু নিজেকে মানে সুস্থ করে তুলতে পারেন। এটা আমাদের সেখানে হচ্ছে, এটা কিন্তু আল্লাহর একটা বিশাল বড় মেহেরবানি।
জি স্যার। তার মানে এর চিকিৎসার স্যার হচ্ছে যে সার্জারি সহ আরো মানে আধুনিক যেগুলো পদ্ধতি এগুলো এখন আমাদের দেশে এখন হচ্ছে, সবই এখন হচ্ছে। আমার প্রতিনিয়তই হচ্ছে। ইভেন আমাদের সরকারি বলেন বেসরকারি বলেন প্রতিনিয়ত হরদম সার্জারিগুলো হচ্ছে। আল্লাহ মেহরবানিতে এখানে কিন্তু ওরকম জটিলতা তেমন একটা হয় না, তারপরে রোগীরাও যথেষ্ট কমফোর্ট ফিল করেন। স্যার এখানে যে অপারেশন করা হয় জাস্ট আমাদের মানুষদের যেহেতু জানতে হয় যখন তারা অপারেশনের সিদ্ধান্ত নেবেন, আমাদের দর্শক যারা ছাড়া আজকে দেখছেন এদের মধ্যে নিশ্চয়ই ছানি পড়া রোগ আছে বা তার পরিবারের কেউ ছানির পড়া রোগে আক্রান্ত আছেন, এরকম নিশ্চয়ই কেউ না কেউ দেখছেন, তারা এখান থেকে নিশ্চয়ই পরামর্শ গ্রহণ করবেন। তাদের হয়ে যদি জিজ্ঞেস করি যে এই ছানির অপারেশনটা আপনারা যে করেন এখানে আসলে কি মানে অপারেশনে কি কাজটা করা হয়? আমরা যতটুকু জানি যে এখানে লেন্স পরিবর্তন করে দেয়া হয়। এর আগে আমি একটা কথা বলি, সানি সবারই পড়বে। আমি আপনার কথা বলছি, সানি আমাদেরও পড়বে বা পড়ছে। জি কারণ সানি হলো তার মানে কি, এটা হলো ফিজিওলজিক্যাল বয়সের সাথে সম্পর্কিত আপনি বলেছেন। এটা আমি বললাম যে একটা বিশাল একটা অংশ এটাকে বয়স এটাকে অ্যাগ্রাভেট করে। জি সুতরাং এই অনেক সময় রোগীরা আসে বলে স্যার সানিকে পড়ে গেছে, আমি সেটা ভর্তি কিছু নাই। বয়স বাড়লে যেমন বললাম না একটু আগে, চুল পাকে, শরীর কুচকে যায়, স্বাভাবিকভাবে কর্মক্ষমতা কমে যায়। লেন্সের কর্মক্ষমতা কমে গেছে, এটা অন্য কিছু বিষয় না। এটা ওইরকম সরাসরি ডিজিজ আমরা আমরা আমাদের অনেক সময় বলতে চাই না, এটা বয়স রিলেটেড ব্যাপার। এখন যদি কারো সানি পড়ে যায়, আপনি যারা বললেন, তখন আমরা যে অপারেশনগুলো করি এগুলো এটা হলো এই যে বিশেষ করে আগে ছিল কনভেনশনাল মেথড, পরে আসছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, এখন আসছে ফ্যাকোইমালসিফিকেশন। এইগুলোতে আমরা শুধুমাত্র যে লেন্সটা যেটা পেকে গেছে বলি কিংবা অপেক হয়ে গেছে বা ক্যাটারাক্টাস হয়ে গেছে, আমরা ওটাকে রিমুভ করে ওখানে আমরা আর্টিফিশিয়াল একটা লেন্স বসাই দিচ্ছি। মানে যেটা আগে থেকে ছিল যে লেন্সটা ডিফেক্ট হয়েছে ন্যাচারাল যারা ছিল ওটা আমরা সরিয়ে ফেলে ওখানে একটা আমরা রিপ্লেসমেন্ট করছি। এই যে রিপ্লেস হচ্ছে স্যার, এর পরবর্তী সময় কি তার কার্যক্ষমতা আগে যে আগের মতো এবং এখন ব্যাপার হলো কি, এই যে আমরা রিপ্লেস যে করি, আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা যেমন কার্ডিয়াক সার্জারি বাল রিপ্লেসমেন্ট করি, তো এরকম আরও রিপ্লেসমেন্ট অনেক সার্জারি আমাদের আছে আমাদের দেশে। এখানে এই রিপ্লেসমেন্ট আমরা কোনটা দিয়ে করছি, এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের ব্যাপার থাকে, বিভিন্ন দেশের আমদানি করার ব্যাপার থাকে, ট্যাক্সের একটা ব্যাপার থাকে, সব কিছু মিলে এগুলো আমাদের আমদানিকৃত জিনিসগুলো আমরা ব্যবহার করি, যার ফলে দামটা এখানে কিছুটা ওঠানামা করে। কিন্তু এগুলো যথেষ্ট প্রত্যেক মোরালে সব করে ভালো দিচ্ছে, রোগীরা যথেষ্ট হেভি থাকছে। এই যে আমি একটু আগে বলছিলাম যে অপারেশন নিয়ে সাধারণ মানুষের একটা ভীতি কাজ করে, তো ক্যাটারাক্ট সার্জারি কি কোনো ভীতিকর সার্জারি কিনা? না, এটা কখনো আমি একটু আগে বললাম, এখানে তো হসপিটালে ভর্তি থাকা লাগে না, এখানে কোনো ইনজেকশন দেওয়া লাগে না, এখানে কোনো ব্যান্ডেজ দেওয়া লাগে না, মানে অবশ করার ডে কেয়ার সার্জারি, অবশ্য আমরা জাস্ট চোখে কয়েক ফোঁটা ড্রপ দিয়ে অবশ্য হয়ে যায়। আর যদি কখনো যদি দেখি যে না এই পেশেন্টটা একটু ইমবেসাইল পেশেন্ট কিংবা নন কোঅপারেটিভ কিন্তু তার ভয় নেট বেশি কাজ করে, সেক্ষেত্রে আমরা হয়তো বা লোকাল অ্যানেস্থেসিয়া ভেরি মিনিমাম ক্ষেত্রে হয়তো জিয়া লাগতে পারে, তবে বাচ্চাদের ক্ষেত্রে লাগবে অবশ্য, কিন্তু বড়দের ক্ষেত্রে ইউজুয়ালি লাগে না। মানে তাদের সাধারণভাবেই কোনো ধরনের অজ্ঞান না করেই শুধুমাত্র চোখের ওই জায়গাটা অবশ করার মাধ্যমে অপারেশন করে ফেলা যায়। অপারেশন করার পরে স্যার আপনি বলছেন যে ডেকে সার্জারি, সেক্ষেত্রে যাদের অপারেশন হয় তারা কি সেদিনই আপনারা ছুটি দিয়ে দেন? ওই দিন তার বাসায় চলে যায়। আমরা বরঞ্চ বলি যে হসপিটাল না থাকাটাই ভালো, বাসায় চলে যাবেন, নেমগুলো মেনে চলবেন এবং এই কিছুক্ষণ পরে আপনি ওষুধগুলো দেওয়া শুরু করবেন। এই যে ছানি পড়া রোগের অপারেশনের পরবর্তী সময়ে রোগীদের কি বিশেষ কোনো নির্দেশনা দেওয়া থাকে কিনা? এখানে অ্যাডভাইসগুলো ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা যেমন বলি যে রোগী চোখে পানি লাগাবেন না, কারণ আমরা তো জানি না যে কোন পানিটা, বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে কোন পানিটা পিওর আমরা জানি না। সেক্ষেত্রে যেহেতু একটা ওন্ড, যেটা ওন্ড তো অবশ্যই, সেক্ষেত্রে কন্টামিনেট যাতে কোনোভাবে না হতে পারে আমরা বলি পানি লাগাবেন না। তারপরে চোখে হাত দিবেন না, ড্রপগুলো দিবেন উপর থেকে নন টাচ টেকনিকে ড্রপগুলো দিবেন আর রেগুলার ড্রপগুলো দিয়ে যাবেন, এই মোটামুটি। আর একটা আপাতত যেহেতু একটা গ্লেয়ার হতে পারে, একটা কালো চশমা কিছু আপনি পড়তে পারেন, আর তেমন কিছু ইনভেস্টিগেশন মানে অ্যাডভাইস দেওয়া লাগে না। আচ্ছা, আমরা আপনার কথা বা পরামর্শ শুনে খুবই আশান্বিত হলাম যে নিশ্চয়ই আমাদের দর্শকদের মধ্যেও অনেকে রয়েছেন যারা হয়তো বা ছানি পড়ায় অনেক দিন ধরে আক্রান্ত, চোখের তার দৃষ্টিশক্তি স্বাভাবিক পর্যায়ে নেই, কিন্তু তিনি বহুদিন ধরে এই ছানি নিয়ে পেরাচ্ছেন বা এটাকে সাথে নিয়ে চলছেন কষ্ট করে। আশা করি এখান থেকে তারা পরামর্শ নেবেন এবং এটার ত্বরিত সমাধানের জন্য তারা পন্থা বের করে নিতে পারবেন। স্যার, আমি একটা পয়েন্ট বলেছিলাম যে আমাদের রোগীর চিকিৎসার ক্ষেত্রে আর্থসামাজিক ব্যাপারটা আমাদের বিবেচনা করতে হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলেছেন যে আধুনিক চিকিৎসা পদ্ধতি এখন বাংলাদেশে সবই অ্যাভেলেবল। তো
তো যে যে মানুষগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে দেখছেন, তাদের প্রতি কি পরামর্শ স্যার, যে যদি তাদের অর্থনৈতিক বিষয়ে কারো সঙ্গতির ঘাটতি থাকতে পারে, অথবা ঢাকা রাজধানীতে আশা কেন্দ্রিক কারো সঙ্গতি না কুলাতে পারে, সেক্ষেত্রে স্যার ঢাকার বাইরের জায়গাগুলোতে অথবা সরকারি সেট আপে এটার অপারেশন করানোর সুযোগ আমি এক্ষেত্রে দুটো কথা বলবো। আপনি শুরুতে বলেছেন চোখ মানুষের অত্যন্ত অপরিহার্য একটা অঙ্গ, সব অঙ্গই অপরিহার্য, তো এটা কেন জানি মনে হয় এটা গুরুত্বপূর্ণ একটু বেশি পরিমাণে বেশি কিনা। তো দেখেন, খরচ যেহেতু হোক না কোনো, সেই খরচটা নিঃসন্দেহে কোনো একটা চোখের চেয়ে বেশি হবে না। সুতরাং আমি চোখের জন্য কেন খরচ করব না? আপনি যদি সুযোগ থাকে, যদি আপনার অর্থ থাকে, আপনি অবশ্যই সবচেয়ে ভালো সার্জারি যেখানে হয়, যেখানে আপনার মন সায় দেয়, কিংবা মনে করেন যেখানে ঝুঁকি সবচেয়ে কম, আপনি এখানে যাবেন। হ্যাঁ, এখন তো যদি সুযোগ না থাকলে তা আপনার নিকটস্থ, আমি বললাম বাংলাদেশে ইভেন ডিস্ট্রিক্ট হসপিটাল করতে সার্জারিগুলো হচ্ছে এখন, আর মেডিকেলও তো আছেই। ইভেন আমাদের যে কটা বিশেষায়িত যে হসপিটালগুলো আছে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, প্রাইভেট বলেন সরকারি বলেন, অহরহ সার্জারি খুব স্বাভাবিক। জেলা পর্যায়ে হচ্ছে, জেলা সরকারি পর্যায়ে আমরা করে আসছি। তো সুতরাং আমার এখানে ভয়ের কোনো কারণ নাই, বরঞ্চ আমি যেটা বলি ভয়টা কারা তৈরি করে, আমি এটা একটু দর্শক উদ্দেশ্যে আমি একটু বলতে চাই। যেটা হলো কি, শুরুর প্রথম দিকে যখন মানুষের চোখে যখন কম দেখে, তখন কিন্তু সে কিন্তু সঙ্গত কারণে তার মানুষের তার ধারণা যে চোখে কম দেখলে চশমা নিতে হয়। কিন্তু এটা তো সবসময় এটা প্রযোজ্য হবে না। ইভেন চশমার দোকানদাররা, উইথ ডিউ রেসপেক্ট টু দেম অলসো, বলতে চাই যে তারা কিন্তু অনেক সময় রোগীকে ইনসিস্ট করে যে চশমা দিয়ে দেখার জন্য। কিন্তু এরকম চশমা দিয়ে দেখতে কোন পর্যায়ে যে এটা যে হাইপার ম্যাচুর ক্যাটারাক্টে যখন রূপান্তরিত হয়ে যাবে, উনি নিজেও জানবেন না, তখন কিন্তু অনেক জটিলতা কিন্তু অ্যারেস্ট করবে। আমি যেটা মনে করি, আমাদের কথা বা রোগীর যেন আস্থা রাখতে পারে, আপনারা একজন মেডিকেল গ্র্যাজুয়েটের কাছে যাবেন, সম্ভব হলে আপনি চোখের ডাক্তার কাছে যাবেন, গিয়ে আপনি ভালো পরামর্শ নেবেন, সিদ্ধান্ত আপনার, কিন্তু আপনাকে মেসেজগুলো ট্রান্সমিট করা আমাদের দায়িত্ব। অনেক ধন্যবাদ স্যার। আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। আমরা আরেকটা বিষয় জানতে চাই অপারেশনের সংক্রান্ত, যে লেন্স যেটা লাগানো হয়, আমাদের একটি কথা জানা আছে বা মানুষেরাও এটা জানেন যে যে লেন্সটা দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে, সেই লেন্সের বিভিন্ন কোয়ালিটি আছে, এবং এটা পেশেন্টের একটা চয়েসের ব্যাপার আছে যে কোনটা দিয়ে লাগালে ভালো হয়, এবং এতে খরচেরও বোধহয় কিছুটা ভ্যারিয়েশন আছে। তো এই খরচগুলো নিয়ে কি একটু ধারণা দিবেন কিনা স্যার? মানে এটা আসলে আমি রোগীদের ভাষায় আমি মানুষকে বোঝাতে চাই এরকম, আপনি মনে করেন একটা কাপড় কিনবেন, কাপড়ের মূল উদ্দেশ্য তো লজ্জাস্থান আবরণ করা, শীত নিবারণ করা, ঠিকই আছে। কিন্তু এখানে কি আমি বলে দেবো আপনি কোন কাপড়টা কিনবেন? এটা আপনার চয়েস এবং সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। তো এরকম লেন্সের ক্ষেত্রে তাই, আপনার চয়েস করবেন কোথায়। আপনি মনে করেন যে না, আমি আমেরিকান আছে, ইংল্যান্ড আছে, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেরও আছে, ইভেন আমাদের বাংলাদেশেরও ছিল, এখন অতটা কার্যকরী নাই অবশ্য। আপনি চয়েস করেন কোনটা ভালো, আপনি মন যারা সাইতে। পাশাপাশি সঙ্গত কারণে আমি যে বললাম, বিদেশ থেকে যে জিনিসগুলো এখানে দেশে আসে, সেগুলোর জন্য একটা ট্যাক্স ভ্যাটের ব্যাপার আছে বলেই দামটা একটু বেশি পড়ে যেতে পারে। কিন্তু একটা কথাই যে বারবার বলতে হয়, এই দাম কখনোই তো আপনার চোখের দামের চেয়ে বেশি তো হতে পারে না। সুতরাং এটা আপনার চয়েস, আমার সামর্থ্য অনুযায়ী আপনি সর্বোচ্চ আপনি ইউজ করবেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এক্ষেত্রে এমন হয় যত কম কম্প্রোমাইজ করা যায় ততই সবার জন্য ভালো। এখানে মনে হচ্ছে আমরা ওই পয়েন্টটাকে নিয়ে আসতে পারি যে আসলে দৃষ্টিহীনতা একজন মানুষের কিন্তু উপার্জন ক্ষমতা কমিয়ে দেয়, এবং তিনি যদি তার দৃষ্টি ফিরে পান। শুধু তাই নয়, আমি আরেকটা বলি, এই দৃষ্টি ক্ষমতার সাথে অক্ষমতার সাথে কিন্তু দেখেন এই যে অর্থোপেডিক যে প্রবলেমগুলো হয়, এই যে ফ্র্যাকচারগুলো জড়িত, উনি যখন চোখে উনি কম দেখেন, সঙ্গত কারণে যখন হাঁটতে যাবেন, হুচট খেয়ে পড়ে যাবেন, তখন তো আপনার তো একেবারে বেডরিডেন হয়ে যাবেন, তখন আপনি কী করবেন? একটা বিষয়। দ্বিতীয়ত আপনার মেন্টাল হেলথের উপর বিশাল একটা স্ট্রেস পড়ে, মেন্টাল হেলথ। এবং এখানে কিছুদিন আগে বোধ হয় আমেরিকাতে স্টাডি আছে যে মেন্টাল হেলথের সাথে আইসাইটের বা ক্যাটারাক্টের কত রিলেশন আছে, এটা একটা স্টাডি কিন্তু একটা আছে। ইভেন আমি যদি বলি, ইভেন আমাদের পবিত্র কোরআনও সূরা ইউসুফে আল্লাহ পাক বলেছেন, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিবৃত করে যে ওই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে না পেয়ে এক পর্যায়ে চোখের কাঁদতে এবং মনের কষ্টে চোখটা সাদা হয়ে গিয়েছিল। এই আয়াতটা কিন্তু কোরআন শরীফে আছে। এখন আমরা বুঝতে পারি সাদা মানে কি, কারণ আমরা জানি ছানি পড়া। এখন কীভাবে হতে পারে? মনের কষ্টে, চোখের ক্রন্দনে আমরা জানি যে এর সাথে কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটি একটা বিশেষ করে জড়িত আছে। যেমন যেমন ডায়াবেটিস হয়, মেটাবলিজমের জন্য, তখন আমাদের ডায়াবেটিস যে বেশি থাকে তার ছানি পড়ে। কিন্তু আমরা এটা বলতে পারি কিন্তু এর সাথে কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটি জড়িত, যার সাথে কিন্তু চোখের ছানি পড়াটা কিন্তু জড়িত। এই বিষয়ে আমরা আনতে পারি।
অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আমরা চোখের ছানি পড়া সংক্রান্ত অনেকগুলো বিষয় আপনার কাছে জানতে পারলাম। স্যার একটা বিষয়ে আপনার মতামত শুনতে চাই। কারণ হচ্ছে যে আমরা গ্রামের অনেক সময় মানুষেরা যারা সুবিধাবঞ্চিত বা অর্থনৈতিক দিক দিয়ে একটু পিছিয়ে পড়া, তাদের এই চোখের ছানির এই পড়ার চিকিৎসার জন্য আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন ক্যাম্প করা হয়। সেই ক্যাম্পে তাদেরকে একসঙ্গে নিয়ে গিয়ে দেখা গেলো কোনো একটা জায়গাতে নিয়ে গিয়ে তাদের একদিনে চোখের অপারেশন করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কে একটু কিছু জি বলবেন জি, কিনা? এই ক্যাম্পের সাথে আমারও দীর্ঘদিনের পথ চলা ছিল আমার এলাকাতে। কিন্তু এই ক্যাম্পগুলোর পর আমাদের একটু একটু রিজার্ভেশন আছে। তবে এখনও সময়ের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ক্যাম্পগুলো কিন্তু এখন ভালো সার্ভিস দিচ্ছে। একসময় কিন্তু আসলে স্টেরিলাইজেশন বিষয়টাকে অবলোক করা হতো, কিংবা অনেকটা সুযোগও ছিল না। এখনও কিন্তু সেটা নাই। এখন আমি যে ক্যাম্পগুলো করেছি বেশ বিশ্ববিদ্যালয় অনেক বছর আগেও, এখন যথেষ্ট ফুল সেট আপ নিয়ে একেবারে স্টেরিলাইজেশন ব্যবস্থাটাকে পারফেক্ট রেখে কিন্তু সার্ভিং পড়াশোনা করা হয় এবং কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। সুতরাং আমি কী বলে জনগণকে বলতে চাই এই কথাটা, ক্যাম্পের বিষয়টা আপনার মাথায় রাখতে পারেন। যদি আপনি মনে করেন যে এখানে হাইজিন যে বিষয়টা, স্টেরিলাইজেশন যে বিষয়টা, এটাকে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এবং সবচেয়ে বড় কথা, এটা আপনি বুঝবেন কী হবে যদি দেখেন যে এখানে মেডিকেল গ্র্যাজুয়েট এখানে জড়িত এই ক্যাম্পের সাথে। কিন্তু আমাদের সে দুঃখজনক সত্য কি, এই ক্যাম্পগুলোর মূল আয়োজক থাকে নন মেডিকেল পার্সন। ইভেন এখন ডাক্তারদেরকেও যথেষ্ট সুযোগ করে দেওয়া হয় না হাইলাইট করার জন্য, কিংবা তাদেরকে জাস্ট খাটানো হয়। বিষয়টা আমি এভাবেই বলতে চাই। কিন্তু টোটাল ম্যানেজমেন্টে যদি আমাদের ডাক্তাররা যদি থাকেন, চোখের ডাক্তার যদি থাকেন, কথাই নাই, তাহলে কিন্তু ক্যাম্পগুলো যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এবং দিবে। কারণ দেশের সব জনতা কিন্তু ঢাকা শহরে বা হসপিটালে এসে, যারা বললেন সামর্থ্য নাও থাকতে পারে, সেক্ষেত্রে ক্যাম্পগুলো কিন্তু তাদের জন্য ভালো একটা তাকে মানে সিলেকশনের ক্ষেত্রে হ্যাঁ, রুগী সিলেকশনের ক্ষেত্রে কিন্তু মানে আমি বলতে চাচ্ছি সর্বক্ষেত্রে রুগী সিলেকশন থেকে শুরু করে সার্জারি পর্যন্ত এখন চিকিৎসকদের প্রায়োরিটি দিতে হবে। টোটাল ম্যানেজমেন্টের বিষয়টা ওনারা সিলেক্ট করবেন এখানে সার্জারি করার মতো উপযোগী এই পরিবেশ পরিস্থিতি এই ক্যাম্পে আছে কি নাই। ওনারা যদি মনে করেন আছে, করা যেতে পারে। উনি যদি মনে করেন না এখানে স্টেরিলাইজেশন নট পারফেক্ট, কারণ চোখের স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ আপনি দেখেন, আপনি একটা সিজার করলেন, ইনফেকশন হলো, আপনি কিন্তু পরবর্তী সময় কিন্তু সেকেন্ডারি সুচার দিয়ে আবার তাকে রিপেয়ার করতে পারেন। কিন্তু চোখে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে কিন্তু চোখ কিন্তু লস্ট হয়ে যাবে। বিষয়টা কিন্তু ভেরি সেন্সিটিভ। এখানে স্টেরিলাইজেশন হাইজিনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা ক্যাটারেক্ট বা চোখের ছানি পড়া সংক্রান্ত অনেকগুলো তথ্য আপনার কাছে পেলাম, এর আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং একেবারে আপার ক্লাস থেকে শুরু করে আমাদের সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদের সম্পর্কেও চিকিৎসাটা কীভাবে হতে পারে এটা নিয়ে সুন্দর একটি ধারণা আপনি আমাদেরকে দিয়েছেন স্যার। আমরা স্যার সর্বশেষে আপনার কাছে এই বিষয়ে যে বিষয়টা জানতে চাচ্ছি যে এত কিছু জানার পরও কেউ যদি অবহেলা করে কিংবা অবচেতন মনে বা জীবন চলে যাচ্ছে এই চিন্তা করে যদি ক্যাটারেক্ট সার্জারিটা যদি না করেন অথবা ভয় পেয়ে যদি না করেন এত আশ্বস্ত করার পরও, তাহলে এটার পরিণতি কি হতে পারে? আমি আসলে দর্শকদেরকে বলতে চাই যে এত সহজ সার্জারি, এখানে শুধুমাত্র মানুষের কথায় বিভ্রান্ত হবেন না। আপনি প্রয়োজন হলে আপনি 2জন বা 3জন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হন, ওদের অ্যাডভাইসটা নেন, ওনারা কি বলেন। কারণ এত যেখানে স্টিচলেস হসপিটালে থাকা লাগে না, ব্যান্ডেজ করা লাগে না, ইঞ্জেকশনও দেওয়া লাগে না অনেক ক্ষেত্রেই, এরপর যদি এটাকে ভয় পান করার কিছু নাই। কিন্তু যদি আপনি না করেন তাহলে কি হতে পারে, যদি না করেন তাহলে কিন্তু এক পর্যায়ে আপনার চোখের প্রেশার বেড়ে যাবে। সেই প্রেশারের জন্য হঠাৎ করে এমন তীব্র ব্যথা শুরু হয়ে যাবে, তখন আপনি বাসায় থাকার কোনো সুযোগই নাই। দৌড়ে গিয়ে হসপিটালে যাবেন, ভর্তি হবেন, তারপরে আপনি তখন কিন্তু অপারেশন করা যাবে না। তখন এই প্রেশারটাকে কমাতে হবে, কমানোর পরে তারপরে অপারেশন করতে হবে। সুতরাং আপনি জরুরিতে যাবেন কেন? যখন আপনি দেখছেন আপনি চোখে কিছুই দেখতে পাচ্ছেন না, তখন আপনাকে আর দেরি করা উচিত হবে না, অনেক দেরি হয়ে গেছে। দেরি না করে আপনি চক্ষু চিকিৎসা শরণাপন্ন হবেন, এটাই আমরা প্রত্যাশা করি। স্যার আমরা শেষ করছি, সর্বশেষ হয়েও শেষ হচ্ছে না, সেটা আমাদের দর্শকদের প্রতি আমরা আগেও বলেছি যে চোখ আসলে অপরিহার্য। একজন চোখ ছাড়া একজন মানুষের সুঠাম দেহের একজন মানুষও কর্মহীন, অক্ষম এবং পরনির্ভরশীল হয়ে পড়েন। তো এই স্রষ্টার অপার নিয়ামতটিকে সুন্দর রাখার জন্যে বা চোখের শুধু ছানি পড়া নয়, চোখের বিভিন্ন ধরনের সমস্যা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দর্শকদের প্রতি আপনার বিশেষ কি পরামর্শ আছে স্যার, সেটা দিলে আমরা আমাদের শেষ করব। হ্যাঁ, আসলে দেখেন চোখ যে কত গুরুত্বপূর্ণ আপনারা জানেন। বিগত যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে, গত জুলাই আন্দোলনে কিন্তু আমাদের অনেক ভাইদের কিন্তু 2 চোখ হারিয়েছে, 1 চোখ হারিয়েছে। এটি কিন্তু প্রচণ্ড বেদনার বিষয়। এবং ইয়ং ছাত্র
যাদের উপরে কিন্তু একটা পরিবার নির্ভরশীল ছিল, পরিবারের একটা আশা আলু ছিল, তারা কিন্তু নিজের চোখে আলু তারা না, পরিবারকে আলু কীভাবে দেখাবে। এই প্রেক্ষাপটে আমি যারা বলতে চাই, চোখে করণীয়র জন্য দুটো বিষয়, একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদ। আল্লাহর হক আদায় করেন, আমরা ভালো জিনিস দেখব, ভালো জিনিস আমরা উপভোগ করব। আর পাশাপাশি হকুল ইবাদ, যারা দৃষ্টিহীন, অসহায়, গরিব মানুষ যারা আছে, তাদেরকে প্রয়োজন হলে আমরা চশমা দিয়ে হোক কিংবা একটা স্টিক, হোয়াইট স্টিক যারা বলে, সাদা ছুরি দিয়ে আমরা তাকে একটু হেল্প করতে পারি। এইভাবে আমরা যদি আমাদের চোখে যদি হেফাজত করি এবং আল্লাহর নিয়ামতকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা উপভোগ করে করলে আল্লাহর শুকরিয়া আদায় করি, পাশাপাশি এই চোখের দৃষ্টি বঞ্চিত মানুষকে যদি সহায়তা যদি আমরা একটু এগিয়ে আসি, আমার মনে হয় তাহলেই চোখের হক আদায় করা সম্ভব হলে আমি মনে করি। সুতরাং আমার এই প্রত্যাশা হবে আমরা নিজেরা ভালো থাকবো, নিজের দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, পাশাপাশি আমরা যেন আমাদের জীবনের শেষ পর্যন্ত চোখের হক আদায় করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আজকে আমাদেরকে সময় দিয়ে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ, উপদেশ এবং আমাদের দর্শকদের জন্য চমৎকার আলোচনা আপনি দিয়েছেন। এজন্য স্যার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখলেন। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান পরামর্শ পেয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে আজকে পুরো অনুষ্ঠান জুড়ে অতিথি হিসেবে ছিলেন মুগদা মেডিকেল কলেজ ঢাকা এর সম্মানিত উপাধ্যক্ষ এবং চক্ষু রোগ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শরীফুল ইসলাম ভূঁইয়া স্যার, যিনি আমাদেরকে চোখে ছানি পড়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। স্যারকে আমরা ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সবশেষ একথাটি বলতে চাই যে আসলে শুরুতে যেটি বলেছিলাম যে চোখ ছাড়া একজন মানুষ খুবই অসহায়, জীবন দুর্বিষহ হয়ে যায় এবং একজন মানুষ পরনির্ভরশীল হয়ে সমাজের বোঝা হয়ে যায়। তাই আসুন না, স্রষ্টার দেয়া এই সুন্দর সৃষ্টি চোখের যত্ন নেই, চোখের হেফাজত করি এবং সেই সাথে আমরা সুন্দর দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টি শক্তির সাথে সুন্দর একটি জীবন উপভোগ করি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।